ভারতের একটা ডিজিটাল পরিচয় ব্যবস্থা আছে, আধার। এটা একই সাথে যেমন উচ্চাকাঙ্ক্ষী তেমনই বিতর্কিত। কিন্তু এটা কিভাবে তৈরি হলো? এটা কি কোটি কোটি মানুষকে ক্ষমতা দেওয়ার একটা যুগান্তকারী উপায়, নাকি ইতিহাসের সবচেয়ে বড় নজরদারির যন্ত্র? চলুন এই ব্যাপারটার গভীরে গিয়ে দেখি। ব্যাপারটা বোঝার জন্য আমাদের একটু পেছনে যেতে হবে। এই আধার প্রকল্প শুরুর আগে ভারতের অবস্থাটা ছিল চমকে দেওয়ার মতো। দেশের প্রায় অর্ধেক মানুষের কোনো প্রাতিষ্ঠানিক অস্তিত্বই ছিল না। ভাবা যায়? হ্যাঁ, সংখ্যাটা একবার ভাবুন তো। ৬০ কোটি, মানে আমেরিকার মোট জনসংখ্যার প্রায় দ্বিগুণ। এই বিপুল সংখ্যক মানুষের কাছে নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য কিচ্ছু ছিল না। কোনো বার্থ সার্টিফিকেট নেই, পাসপোর্ট নেই, ড্রাইভিং লাইসেন্সও নেই, কিচ্ছু না। তারা যেন নিজের দেশেই একরকম ভূত হয়ে বাস করছিল। আর ঠিক এই সময়েই ২০০৮ সালে হলো মুম্বাই হামলা। এই হামলাটা একটা সাংঘাতিক দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এই জাতীয় নিরাপত্তা বিপর্যয়ের পর একটা গভীর সত্যি সামনে চলে আসলো। ভারত সরকার আসলে জানতই না যে তার দেশের সীমানার মধ্যে কারা বাস করছে। এই যে লক্ষ লক্ষ ভূত নাগরিক, তাদের অস্তিত্ব এই সংকটটাকে আরও জটিল করে তুলল। আর এখান থেকেই একটা বড় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করল। তো এই সংকটটা সমাধান করা হবে কিভাবে? এই নিয়ে সরকারের ভেতরেই শুরু হয়ে গেল একরকম গৃহযুদ্ধ। দুটো একেবারে ভিন্ন ভাবনা। একদিকে সেই পুরনো দিনের নিরাপত্তা কেন্দ্রিক চিন্তাভাবনা, আর অন্যদিকে নতুন বিশ্বের টেকনোলজি ভিত্তিক একটা সমাধান। আর ঠিক এখান থেকেই গল্পের আসল লড়াইটা শুরু হয়, যে লড়াইটা ভারতের ভবিষ্যৎটাই ঠিক করে দেবে। এই লড়াইয়ের দুই প্রধান চরিত্র ছিলেন দুজন মহারথী। একদিকে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। তিনি চেয়েছিলেন একটা দুর্গের মতো সুরক্ষিত রাষ্ট্রনিয়ন্ত্রিত পরিচয় ব্যবস্থা। আর অন্যদিকে ছিলেন টেক টাইটান ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলেকানি। তার ভাবনা ছিল একেবারে অন্যরকম। তিনি সরকারের জন্য একটা ফেসবুকের মতো প্ল্যাটফর্ম বানাতে চেয়েছিলেন। চিদাম্বরমের যুক্তিটা ছিল একেবারে সোজাসাপটা। তিনি বলছিলেন, নাগরিকত্ব যাচাই না করেই পরিচয়পত্র দিয়ে দেবেন। মাথা খারাপ নাকি? তার ভয়টা ছিল পরিষ্কার, কোনো রকম কাগজপত্র যাচাই না করে শুধু টেকনোলজির ওপর ভরসা করে আইডি দেওয়াটা জাতীয় নিরাপত্তার জন্য একটা বিরাট বড় ঝুঁকি। কিন্তু নন্দন নীলেকানির পাল্টা যুক্তিটাও ছিল খুবই জোরালো। তিনি বলছিলেন, যেসব কাগজপত্রের কোনো অস্তিত্বই নেই সেগুলো ভেরিফাই করতে ১০ বছর লাগিয়ে দেবেন। আপনি কি পাগল? তিনি খুব ভালো করেই জানতেন যে পুরনো পদ্ধতিতে দেশের ৬০ কোটি মানুষকে পরিচয়পত্র দিতে গেলে সেটা আমলাতন্ত্রের ফাঁদে আটকে যাবে, কয়েক দশক লেগে যাবে, কিন্তু কাজটা শেষ হবে না। তাহলে প্রশ্নটা হলো, এই দুই মহারথীর ভাবনার লড়াইয়ে নীলেকানির প্ল্যাটফর্ম মডেলটাই কেন শেষমেশ জিতল? এর উত্তরটা লুকিয়ে আছে এই চ্যালেঞ্জটার পেছনের অবিশ্বাস্য গণিতের মধ্যে। একবার পুরনো পদ্ধতিটার কথা ভাবা যাক। কি হতো তখন? প্রথমে কাগজের ফর্ম ভরো, তারপর এমন সব ডকুমেন্ট জমা দাও যা ওই ৬০ কোটি মানুষের বেশিরভাগের কাছেই নেই। তারপর আবার পুলিশ ভেরিফিকেশন, হাতে হাতে ডেটা এন্ট্রি, আর সবশেষে কার্ড পাঠানো। একটা বিশাল লম্বা চক্কর। এই পদ্ধতিতে যদি ভারতের প্রত্যেকটা মানুষকে পরিচয়পত্র দেওয়ার চেষ্টা করা হতো, কত সময় লাগত কোনো ধারণা আছে? প্রায় ১ লক্ষ বছর। হ্যাঁ, আমি কোনো মজা করছি না। ১ লক্ষ বছর। বোঝাই যাচ্ছে এটা কোনো কাজের সমাধান ছিলই না। আর এখানেই নীলেকানি একটা বিপ্লবী সমাধান নিয়ে এলেন। তিনি বললেন, ভুলে যান সব কাগজপত্রের ঝামেলা ও সব ফেলে দিন। তার প্ল্যানটা ছিল একদম সরাসরি বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা। ১০টা আঙুলের ছাপ আর দুটো চোখের আইরি স্ক্যান, ব্যাস। আর গতি? ১ লক্ষ বছরের তুলনায় এই নতুন পদ্ধতির গতি ছিল অবিশ্বাস্য। একটা নতুন বায়োমেট্রিক ডেটাসেট নিয়ে সেটাকে পুরো ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখতে অ্যালগোরিদমের সময় লাগত মাত্র ৭ সেকেন্ড। অবশ্যই এই পদ্ধতির সবচেয়ে বড় টেকনিক্যাল চ্যালেঞ্জটার নাম ছিল ডিডুপ্লিকেশন। এর মানে কি? খুব সহজ ভাষায় বললে, এটা নিশ্চিত করা যে একজন লোক যেন দুবার নাম লেখাতে না পারে। ভাবুন একবার, এর জন্য প্রত্যেকটা নতুন আবেদনকারীর ১০টা আঙুলের ছাপ আর দুটো চোখের স্ক্যানকে ডেটাবেসে আগে থেকে থাকা কোটি কোটি মানুষের ডেটার সঙ্গে মিলিয়ে দেখতে হতো। এটা একটা বিশাল বড় প্রযুক্তিগত বাধা ছিল। আর এখানেই গল্পে একটা দারুণ মোড় আসে। আসলে নন্দন নীলেকানি শুধু একটা আইডি কার্ড বানাচ্ছিলেন না, তার আসল লক্ষ্যটা ছিল আরও অনেক বড়। তিনি আসলে গোটা দেশের জন্য একটা ডিজিটাল অপারেটিং সিস্টেম তৈরি করছিলেন। এই সিস্টেমটা তৈরি হয়েছিল ৩টে লেয়ার বা স্তরের ওপর। প্রথম লেয়ারটা হলো আধার, এটা পরিচয়ের ভিত্তি। দ্বিতীয় লেয়ারটার নাম ডিজিলকার, এটা হলো একটা ডিজিটাল ওয়ালেট যেখানে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ির কাগজের মতো সব সরকারি ডকুমেন্ট সুরক্ষিতভাবে রাখা যায়। আর ৩ নম্বর লেয়ারটা হলো ইউপিআই,
এটার মাধ্যমে একজন চায়ের দোকানদার থেকে শুরু করে বড় শপিং মল যে কোনো জায়গায় সঙ্গে সঙ্গে টাকা পেমেন্ট করা যায় কোনো কার্ড ছাড়াই। আর ইউপিআই যে কি পরিমাণ সফল হয়েছে তা তো অবিশ্বাস্য। 2016 সালে এটা চালু হয়েছিল। 2020 সাল নাগাদ প্রতি মাসে লেনদেনের সংখ্যা দাঁড়ায় 200 কোটিতে। আর 2024-এ এসে সেটা কোথায় দাঁড়িয়েছে জানেন? প্রতি মাসে 1200 কোটি লেনদেন। এটা ভিসা বা মাস্টার কার্ডের মতো বড় বড় কোম্পানিকেও অনেক পেছনে ফেলে দিয়েছে। কিন্তু এই অসাধারণ সাফল্যের একটা অন্ধকার দিকও আছে। আচ্ছা, মনে আছে শুরুতে চিদম্বরম নিরাপত্তা আর গোপনীয়তা নিয়ে যে ভয়টা পাচ্ছিলেন, সেই ভয়গুলোই এখন যেন সত্যি হয়ে ফিরে আসছে। এতে করে যে সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে তা হল, এত মানুষের এত ডেটা, এই বিশাল তথ্যভাণ্ডার কি আদৌ সুরক্ষিত? আর তার উত্তরটা বেশ ভয়ঙ্কর। 2023 সালের জানুয়ারিতে একজন হ্যাকার দাবি করে বসে যে সে 81.5 কোটি মানুষের আধারের তথ্য বিক্রি করছে। যদিও আসল বায়োমেট্রিক ডেটাবেসটা হ্যাক হয়নি, কিন্তু ডেটা লিক হয়েছিল সেই হাজার হাজার সরকারি আর বেসরকারি পার্টনারদের কাছ থেকে যারা আধারের তথ্য স্টোর করে রাখে। অর্থাৎ ভল্টটা সুরক্ষিত ছিল, কিন্তু সেখানে ঢোকার জন্য প্রায় 5 লক্ষ দরজা খোলা ছিল। ঠিক আছে, ডেটা হয়তো পার্টনারদের থেকে লিক হয়েছে, কিন্তু মূল যে বায়োমেট্রিক সিস্টেম সেটা তো অভেদ্য, তাই না? আঙুলের ছাপ বা চোখের স্ক্যান কি নকল করা সম্ভব? দুঃখজনকভাবে উত্তরটা হলো না। হ্যাকাররা খুবই সস্তা সিলিকন দিয়ে আঙুলের ছাপ নকল করেছে, আর সেই নকল ছাপ ব্যবহার করে মাইক্রো এটিএম থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ভাবুন একবার, এক টুকরো রবার দিয়ে পৃথিবীর অন্যতম সেরা একটা বায়োমেট্রিক সিস্টেমকে বুড়ো আঙুল দেখানো হলো। তবে গল্পটা এখানেই শেষ নয়। এটা এখন আর শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়। ভারত এখন তার এই পুরো সিস্টেমটাকে, যেটাকে বলা হয় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই, সেটাকে একটা মডেল হিসাবে সারা বিশ্বে রপ্তানি করছে। আর এটা বিশ্ব প্রযুক্তির ক্ষমতার খেলায় একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে। বিশ্ব প্রযুক্তির এই লড়াইয়ে মূলত 3টে মডেল আছে। প্রথমটা হলো আমেরিকার মডেল, যেটা চলে মানুষের মনোযোগ বা আইবলস নিয়ে, মানে বিজ্ঞাপন দেখিয়ে টাকা কামানো। এরপর আছে চীনের মডেল, যেটা চলে ডেটা নিয়ন্ত্রণের উপর, আর এর মাধ্যমে রাষ্ট্র শক্তিশালী হয়। কিন্তু ভারত একটা তৃতীয় পথ দেখাচ্ছে। এটা হলো ডিজিটাল সার্বভৌমত্বের মডেল। ভারত অন্য দেশগুলোকে বলছে, আপনারা আমাদের এই ওপেন সোর্স কোড নিন, নিজেদের সিস্টেম বানান, নিজেদের ডেটা নিজেদের কাছেই রাখুন। এর বিনিময়ে ভারত পাচ্ছে প্রযুক্তি পরামর্শ আর রক্ষণাবেক্ষণের বড় বড় চুক্তি। এটা ক্ষমতার একটা একেবারে নতুন খেলা। তাহলে আমরা আবার সেই প্রথম প্রশ্নে ফিরে আসি। আধার আসলে কিসের নীলনকশা? একদিকে এটা কোটি কোটি অদৃশ্য মানুষকে একটা পরিচয় দিয়েছে, তাদের ক্ষমতায়ন করেছে। আবার অন্যদিকে এটাই তৈরি করেছে এক বিশাল নজরদারির পরিকাঠামো। যে সিস্টেমটা একজন মানুষকে তার জীবনের প্রথম পরিচয়টা দিতে পারে, সেই একই সিস্টেম কিন্তু একটা ক্লিকে তার অস্তিত্ব মুছেও দিতে পারে। তাহলে এটা কি ক্ষমতায়ন নাকি নিয়ন্ত্রণ? এই শক্তিশালী প্রযুক্তির ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন দিকে যাবে, এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।